আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আমরা গত ক্লাসে শুরু করছিলাম তার সেকেন্ড লেকচার। গত ক্লাসে আমরা জেফেট শিখছিলাম, জেফেট এর ওয়ার্কিং প্রিন্সিপাল, স্ট্রাকচার এবং জেফেট কে কিভাবে গেট ভোল্টেজের সাহায্যে কারেন্ট কন্ডাকশন কন্ট্রোল করা যায় সেটা। আজকে হচ্ছে আমরা মসফেট শুরু করব, এবং মসফেটের আজকে হচ্ছে আমরা বেসিক স্ট্রাকচার এবং তার কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এবং মসফেটের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আইডিয়াল মস ক্যাপাসিটর, এগুলো আমরা দেখব। এবং তারপর নেক্সট ক্লাসে, নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা একটা প্রুফ শিখবো মসফেট থেকে, যেটা হচ্ছে ডিভাই লেন্থ। ওইটা হয়ে গেলে আমাদের মসফেটটা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা জেফেট কে দুই ভাবে ক্লাসিফাই করছিলাম, একটা ছিল এন চ্যানেল জেফেট এবং একটা ছিল পি চ্যানেল জেফেট। মসফেট কে শুরুতে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করব। মসফেট গুলাকে আমরা শুরুতে দুই ভাগে ভাগ করব। তোমাদের হয়তো নামগুলা পরিচিত। একটা হচ্ছে ডিপ্লেশন টাইপের মসফেট, ডিপ্লেশন টাইপের মসফেট। আর একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপের মসফেট, এনহ্যান্সমেন্ট টাইপের মসফেট। আচ্ছা, তারপরে ডিপ্লেশন টাইপকে আবার আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে এন চ্যানেল ডিপ্লেশন আর একটা হচ্ছে পি চ্যানেল ডিপ্লেশন। একইভাবে এনহ্যান্সমেন্ট টাইপও দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে এন চ্যানেল এনহ্যান্সমেন্ট এবং আরেকটা হচ্ছে পি চ্যানেল এনহ্যান্সমেন্ট। তার মানে ওভারঅল মসফেট কে আমরা চার ভাগে ভাগ করতে পারি: এন চ্যানেল ডিপ্লেশন অথবা এন চ্যানেল এনহ্যান্সমেন্ট, এবং পি চ্যানেল ডিপ্লেশন অথবা পি চ্যানেল এনহ্যান্সমেন্ট। এই চার ভাগের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপের এন চ্যানেল, যেটা সেটা যেটার ছবিটা আমাদের এই স্লাইডে ইনক্লুড করা আছে। এনহ্যান্সমেন্ট টাইপ এবং এন চ্যানেল মসফেট, এটা হচ্ছে মোস্ট পপুলার। এটাই সবচেয়ে বেশি আর কি প্র্যাকটিক্যাল সার্কিটে ইউজ করা হয়। বাকিগুলোও হয়তো ইউজ করা হবে, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কিভাবে হলো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো, একটা মসফেটের স্ট্রাকচারে নাম থেকেই তার পরিচয়টা পাওয়া যায়, যে এখানে মেটালিক পার্ট থাকবে, অক্সাইড পার্ট থাকবে এবং সেমিকন্ডাক্টর পার্ট থাকবে। তাহলে এখানে দেখো মেটালিক পার্ট কোনগুলো, যেমন আমাদের এই যে এখানে মেটাল কন্টাক্ট আছে সোর্স, তারপর মেটাল কন্টাক্ট আছে ড্রেন, এবং এই গেটটাও অনেক সময় মেটাল দ্বারা তৈরি করা থাকে, এটাকে বলা হয় মেটালিক কন্টাক্ট। তাইলে আমরা যখন একটা প্র্যাকটিক্যাল মসফেট হাতে নেই ট্রানজিস্টর, তখন আমরা দেখি কি যে এখান থেকে তিনটা লেগ এরকম বের হয়ে থাকে। একটাকে আমরা বলি সোর্স, একটাকে আমরা বলি গেট, আর একটাকে আমরা বলি ড্রেন। তাহলে এই তিনটা যে মেটালিক পার্ট বের হয়ে থাকে সেটা হচ্ছে মেটালিক কন্টাক্ট গুলা, যেই কন্টাক্ট গুলোর সাহায্যে আমরা সার্কিটে এই মসফেটটাকে আর কি বসায় অন্য সার্কিটের সাথে কানেক্টেড করি। অক্সাইড রিজিয়নটা কোথায় থাকবে? দেখো, অক্সাইড রিজিয়নটা থাকবে এই গেট রিজিয়ন এবং সেমিকন্ডাক্টর রিজিয়নের মাঝখানে একটা পাতলা ইনসুলেশন দিতে হয়, যেটার নাম হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। এইটাই হচ্ছে সেই অক্সাইড লেয়ারটা, এই যে সিলিকন ডাই অক্সাইডের একটা পাতলা ইনসুলেশন দিতে হয়। এরপরে আমাদের সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরটা থাকে তিন ভাগে। একটা হচ্ছে সোর্সটা থাকে সেমিকন্ডাক্টর, ড্রেইনটা থাকে সেমিকন্ডাক্টর, এবং সেমিকন্ডাক্টরের সাবস্ট্রেট থাকে বা বডি থাকে। কোন কোন জায়গায় এটাকে বলা হচ্ছে বডি রিজিয়ন, আবার কোথাও বলা হচ্ছে সাবস্ট্রেট রিজিয়ন। তাহলে এখানে খেয়াল করো, এইখানে এই পুরো জিনিসটাই তৈরি করা হয়েছে একটা সেমিকন্ডাক্টরের উপর, যেটার নাম হচ্ছে সিলিকন। দুইটা জায়গায় এটা এন টাইপ সিলিকন, আর একটা জায়গায় এটা পি টাইপ সিলিকন। তার মানে এই সিলিকনটাকে তুমি হচ্ছে এই সেমিকন্ডাক্টরের সাথে কম্পেয়ার করো, তাহলে এই সিলিকনটা সাবস্ট্রেট হিসেবে যখন আছে তখন সেটা হচ্ছে পি টাইপ সাবস্ট্রেট, আর এটা যখন সোর্স রিজিয়ন বা ড্রেন রিজিয়নে আছে তখন সেটা হচ্ছে এন রিজিয়ন হিসাবে। এখন এন এর উপরে প্লাস দেওয়ার মানে কি বলতো? এন প্লাস অথবা পি প্লাস, এটা দিয়ে এক্সেস ডোপিং। রাইট রাইট, এটা দিয়ে বোঝায় এক্সেস ডোপিং। তার মানে এখানে সোর্স রিজিয়ন এবং ড্রেন রিজিয়নটা এক্সেসিভলি ডোপড, আর সাবস্ট্রেট রিজিয়নটা হচ্ছে রেগুলার পি ডোপিং যেরকম হয় সেরকম, এবং অন্যান্য জায়গায় সিলিকন ডাই অক্সাইডের আইসোলেশন বা এটা হচ্ছে অক্সাইড লেয়ার, তারপর হচ্ছে মেটালিক কন্টাক্ট, এগুলা থাকবে। তো এই ছবিতে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে গেট রিজিয়নটাকে আমরা নর্মাল মেটাল দিয়ে যেরকম ইউজ করতে পারি, আবার চাইলে পলিসিলিকন দিয়েও ইউজ করতে পারি। পলিসিলিকন দেওয়ার কারণ হচ্ছে পলিসিলিকন ম্যাটেরিয়ালের টেম্পারেচার সেন্সিটিভিটিটা খুবই স্ট্রং, মানে বেশি টেম্পারেচারে এটা ভেঙে যায় না। অনেক সময় নর্মাল সিলিকন ইউজ করলে এটা গেট রিজিয়নটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এখানে হচ্ছে আমরা পলিসিলিকন দিয়ে ইউজ করি, যাতে গেটটা আমার মজবুত হয়, কারণ গেটের মধ্যে তো সব ভোল্টেজ গুলো অ্যাপ্লাই করা হয়। এটা যদি মানে এটা যদি ব্রেক ডাউন হয়ে যায় তাহলে আমার টোটাল মসফেটটারই ব্রেক ডাউন হয়ে যাবে। এই জন্য এখানে অনেক সময় পলিসিলিকনও ইউজ করা হয়। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই মসফেট স্ট্রাকচারের মধ্যে সোর্স থেকে ড্রেইনে
কোনো কিন্তু কানেক্টিভিটি নাই। খেয়াল করে দেখো এখানে সোর্স থেকে ড্রেনের মধ্যে কোনো কানেক্টিভিটি নাই, এটা ওপেন অবস্থায় আছে। এইরকম সিচুয়েশনকে বলা হয় এনহ্যান্সমেন্ট মসফেট। এনহ্যান্সমেন্ট মসফেট মানে হচ্ছে যেখানে শুরুতে সোর্স এবং ড্রেনের মধ্যে কোনো চ্যানেল থাকবে না, আমরা গেটে ভোল্টেজ দিয়ে সেই চ্যানেলটাকে তৈরি করব। আচ্ছা, এখন গেটে ভোল্টেজ দিয়ে যখন চ্যানেলটা তৈরি করব, তখন সেই চ্যানেলের মধ্যে কি ইলেকট্রন আছে নাকি হোল আছে, তার উপর বেস করে আমরা এটাকে নামকরণ করব এন চ্যানেল বা পি চ্যানেল। এখনো কিন্তু এখানে কোনো চ্যানেল তৈরি হয় নাই, ঠিক আছে? তাহলে যেহেতু কোনো চ্যানেল নাই, তার মানে সেটা এনহ্যান্সমেন্ট টাইপ, কিন্তু এখনো তুমি নিশ্চিত করে বলতে পারবা না যে এটা কি এন হবে না পি হবে। সেটা তুমি বলতে পারবা যখন তুমি গেটে ভোল্টেজ দিবা তারপর। আচ্ছা, তাহলে ডিপ্লেশনের ক্ষেত্রে কি হবে? ডিপ্লেশনের ক্ষেত্রে শুরুতেই এখানে চ্যানেলটা থাকবে, শুরুতেই থাকবে। আমরা বরং গেটে একটা রিভার্স ভোল্টেজ দিব, যেই ভোল্টেজ দেওয়ার কারণে চ্যানেলটা নাই হয়ে যাবে। তার মানে ডিপ্লেশন টাইপটা শুরুতে অন স্টেটে থাকে, সেটাকে ভোল্টেজ দিয়ে আমরা অফ করি, খেয়াল করো। আর এনহ্যান্সমেন্টটা শুরুতে অফ থাকে, শুরুতে অফ থাকে, আমরা ভোল্টেজ দিয়ে সেটাকে অন করি। বুঝতে পারছো জিনিসটা? ডিপ্লেশন মানে শুরুতে অন থাকবে, ভোল্টেজ দিলে সেটা অফ হয়ে যাবে, চ্যানেলটা নাই হয়ে যাবে। আর এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে শুরুতে অফ, কোনো চ্যানেল নাই, কিন্তু ভোল্টেজ দিলে চ্যানেল তৈরি হবে এবং অন হবে। আচ্ছা, এখন কিভাবে চ্যানেলটা তৈরি হচ্ছে খেয়াল করো। আমরা যখন এই গেটে সাপোজ ভিজিএস একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, ভিজিএস, এসটা হচ্ছে অলওয়েজ গ্রাউন্ডেড থাকবে, এই যে সোর্সটা অলওয়েজ গ্রাউন্ডেড থাকবে, তখন এই গেটে পজিটিভ যেই চার্জগুলো আছে, এই পজিটিভ চার্জগুলা, এই গেটের পজিটিভ পটেনশিয়ালটা এইখানকার যে প্লাস চার্জগুলা ছিল, খেয়াল করো, এইখানকার যে প্লাস চার্জগুলা ছিল এগুলাকে ধাক্কা দিয়ে এইখান থেকে দূরে সরাই দিবে, এই পাশে সরাই দিবে বা এই পাশে সরাই দিবে। এবং এই পি টাইপের মধ্যে এলোমেলো ভাবে কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ার থাকে, তাই না? এলোমেলো ভাবে কিছু মাইনরিটি নেগেটিভ ইলেকট্রন থাকে। এই মাইনরিটি নেগেটিভ ইলেকট্রন গুলাকে সে টেনে এইখানে নিয়ে আসবে। এই জায়গাটার মধ্যে এখন সে সব নেগেটিভ চার্জ গুলাকে নিয়ে আসবে এবং পজিটিভ চার্জ গুলাকে সে ধাক্কা দিয়ে ভিতরে পাঠাই দিবে। আচ্ছা, তাহলে এখন যদি এখানে নেগেটিভ চার্জ গুলা চলে আসে, তাইলে সোর্স থেকে ড্রেইনের দিকে একটা কন্টিনিউয়াস পাথ তৈরি হবে না? দেখো তো, সোর্স থেকে ড্রেইনে একটা কন্টিনিউয়াস পাথ তৈরি হবে এবং সেই ক্ষেত্রে এইখানকার ইলেকট্রন ট্রান্সফার হবে এইখানে এবং এইখান থেকে কারেন্ট ট্রান্সফার হবে এখানে। তাহলে এই যে চ্যানেলটা সে তৈরি করলো, এই চ্যানেলটা কি পজিটিভ চার্জ দিয়ে হইলো নাকি নেগেটিভ চার্জ দিয়ে হইলো? নেগেটিভ চার্জ দিয়ে হইলো। তাই সেই কারণে আমাদের এই এই যে মসফেট, এটার নাম কি হবে বলো? এটার নাম হবে এনহ্যান্সমেন্ট টাইপ এবং চ্যানেলটা এন টাইপের চ্যানেল হবে। গুড। তাহলে এখানে এনহ্যান্সমেন্ট টাইপ কেন আরেকবার বলি, সেটা হচ্ছে যে শুরুতে কোনো চ্যানেল নাই, আমরা বরং ভোল্টেজ দিয়ে এখানে চ্যানেলটাকে তৈরি করলাম, এই জন্য এনহ্যান্সমেন্ট টাইপ। আর দ্বিতীয়ত এখানে যে চ্যানেলটা আমরা তৈরি করছি সেটা ইলেকট্রনের চ্যানেল, এই জন্য এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। তাইলে এই এই যে চার রকম ক্রাইটেরিয়া আছে ডিপ্লেশন এবং এনহ্যান্সমেন্ট মিলে, এর মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে পপুলার। কেন? কারণ হচ্ছে আমরা তো চাই না যে একটা ডিভাইস সবসময় অন থাকুক, আমরা যখন অন করার প্রয়োজন তখন না চাবো যে এটা অন হোক, এই জন্য আমরা এনহ্যান্সমেন্ট টাইপটা নিব। এটা শুরুতে অফই থাকবে, আমি আমার প্রয়োজন অনুযায়ী গেটে ভোল্টেজ দিয়ে এটাকে অন করে কতটুকু কারেন্ট ফ্লো হওয়া প্রয়োজন সেটাও আমি গেট ভোল্টেজ থেকে কন্ট্রোল করে দিতে পারি। তাহলে সেটা হচ্ছে আমার মানে অফ থাকবে, সেখান থেকে আমি অন করব। আর এন চ্যানেল নেওয়ার সুবিধা কি? কারণ আমরা জানি মোবিলিটি ফর ইলেকট্রন ইজ মাচ হায়ার দেন মোবিলিটি অফ হোল। তাহলে যেহেতু ইলেকট্রনের মোবিলিটি বেশি, তাহলে এখানের যে চ্যানেলটা তৈরি হবে এর মধ্য দিয়ে চার্জের ট্রান্সফারটা ইজিলি হবে এবং এর মধ্য দিয়ে কারেন্টের কন্ডাকশনটাও ইজিলি হবে। এই জন্য হচ্ছে আমরা এন চ্যানেলটাকে বেশি প্রাধান্য দিই। তাহলে এই স্ট্রাকচারটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখন এই স্ট্রাকচারটা থেকে সিম্পল একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কিভাবে ড্র করা যায় সেটা চিন্তা করো। এখানে একটু কারেকশন হবে, এটা হবে সাবস্ট্রেট, এটা হবে সাবস্ট্রেট। তাহলে লক্ষ্য করো এখানে বাম পাশটা হচ্ছে সোর্স, এটা এন বা ইলেকট্রন, ডান পাশটা হচ্ছে ড্রেন, এটাও ইলেকট্রন। তার মানে বাম সাইডের অংশটা আর ডান সাইডের অংশটা দেখতে হুবহু সেম হবে। এবং যেহেতু এখানে আমরা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় ছবিটা আঁকার চেষ্টা করতেছি, এই জন্য ফার্মি লেভেলটাকে আমরা আনচেঞ্জড অবস্থায় রাখবো। খেয়াল করে দেখো ফার্মি লেভেলটা কনস্ট্যান্ট থাকবে এবং মাঝখানে যে পি সাবস্ট্রেটটা আছে, এই পি সাবস্ট্রেটের জন্য ফার্মি লেভেলটাকে কনস্ট্যান্ট রাখার সুবিধার্থে আমরা অন্যান্য এনার্জি ব্যান্ড গুলোকে ব্যান্ড করে দিব। খেয়াল করে দেখো একবার আমরা পজিটিভ ব্যান্ড করে উপরে তুলবো, আবার নেগেটিভ ব্যান্ড করে নিচে নামাই দিব। এইখানেও তাই, পজিটিভ ব্যান্ড করে উপরে উঠবে, নেগেটিভ নিচে নামবে, পজিটিভ উপরে উঠবে, নেগেটিভ নিচে নামবে।
তার মানে কি আমরা জানি এন সাইডে ইলেকট্রনের সংখ্যা বেশি, ফার্মি লেভেল কন্ডাকশন ব্যান্ডের কাছে থাকবে। আবার পি সাইডে হোলের সংখ্যা বেশি, এই জন্য ফার্মি লেভেলটা খেয়াল করো, এই যে ফার্মি লেভেলটা কন্ডাকশনের কাছে ছিল, এখন এই ফার্মি লেভেলটা চলে যাবে ভ্যালেন্সের কাছে। তাহলে ভ্যালেন্সের কাছে নেওয়ার জন্য এটাকে তো আর এইভাবে নিচে রাখলে চলবে না, এটাকে বেন্ডিং করে উপরে তুলতে হবে, আবার এটাকে বেন্ডিং করে নিচে নামাই দিতে হবে, তাহলে ফার্মি লেভেলের সাথে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। তাহলে লেফট সাইডের অ্যালাইনমেন্ট এন টাইপের ক্ষেত্রে প্রযোজ্য, রাইট সাইডের অ্যালাইনমেন্ট এন টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। মাঝখানে বেন্ডিং করা লাগছে হোলটাকে জায়গা দেওয়ার জন্য, কারণ হোলগুলার ক্ষেত্রে ফার্মি লেভেলের পজিশন হবে ভ্যালেন্স ব্যান্ডের কাছে এবং কন্ডাকশন ব্যান্ড থেকে দূরে। দেখো তো এই ছবিটা বোঝা যায় নাকি? একদম সিম্পল কনসেপ্ট যে এখানে আমাদের দুই সাইডে এন, মাঝখানে পি, তাহলে পিটাকে মিল রাখার জন্য পজিটিভ ব্যান্ড করতে হবে একবার, নেগেটিভ ব্যান্ড করতে হবে একবার। জি স্যার। আচ্ছা, তাহলে এই একই স্ট্রাকচারটা যদি তুমি উল্টায় দাও, ধরো এন চ্যানেল না দিয়ে যদি পি চ্যানেল দাও, তাহলে কোথায় কোথায় পরিবর্তন হবে খেয়াল করো। তোমার এইখানে সোর্সটা হয়ে যাবে তখন, সোর্সটা কি থাকবে, এন থাকবে না? পি চ্যানেল দিলে সোর্সটা কি হবে, পি প্লাস হবে, তাই না? জি স্যার। এটা হবে পি প্লাস, এটা হবে পি প্লাস, তারপর এইখানে থাকবে এন, কিন্তু এইখানের যে রিজিয়নটা তৈরি করতে হবে সেটা হবে পি এর জন্য, তার মানে সেটা হবে পি চ্যানেল। আচ্ছা, তাহলে এখানে যদি তোমার পজিটিভ চার্জকে রাখতে হয় আর নেগেটিভ চার্জকে দূরে সরাই দিতে হয়, তাহলে তুমি ভিজিএস টাকে দিবা হচ্ছে লেস দেন জিরো, তাই না? ভিজিএস টাকে দিতে হবে লেস দেন জিরো, তাই না? জি স্যার। প্রথমে তো দিছিলা ভিজি গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো দেওয়াতে প্লাস সরে গেছে, আর যদি লেস দেন জিরো দাও তাহলে মাইনাস সরে যাবে, মাইনাস সরে গেলে সেখানে পি চ্যানেল তৈরি হবে। আর এইখানের পরিবর্তনগুলো হবে, প্রথমে থাকবে পি, তারপরে আসবে এন, তারপরে আসবে পি। তাহলে শুরুতে পি মানে ফার্মি লেভেলটা থাকবে নিচে, তারপর এন এর জন্য ফার্মি লেভেলটাকে আবার উপরে উঠাইতে হবে, আবার এটাকে নিচে নামাইতে হবে। তাইলে তাহলে ছবিটা আর কি এমন ভাবে আঁকতে হবে, আঁকতে পারবো না? প্র্যাকটিস করতে পারবো না? জি স্যার, ইনশাআল্লাহ। জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, তবে এটা এত জরুরি না, এটা তোমরা প্র্যাকটিস করো, এটা সিম্পল কনসেপ্ট, এটা আমরা পরীক্ষায় দিব না। আমরা পরীক্ষায় দিব হচ্ছে এই এই তিনটা শর্ত অনুযায়ী। আচ্ছা, এটা আলোচনা করতেছি, দাঁড়াও। এখানে খেয়াল করো, আমাদের হচ্ছে আইডিএস কারেন্ট, আইডিএস ড্রেন টু সোর্স কারেন্ট দুইটা ভোল্টেজের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে ভিডিএস ভোল্টেজ ড্রেন টু সোর্স ভোল্টেজ, আর একটা হচ্ছে ভিজিএস ভোল্টেজ বা গেট টু সোর্স ভোল্টেজ। তাহলে খেয়াল করে দেখো, আমি যখন ভিজিএস টাকে জাস্ট একটু বাড়াইছি, 1 ভোল্ট দিছি, কারণ ভিজিএস এর একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা ভিটি বা থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হইতে হবে। তাহলে সিলিকন যেহেতু সাবস্ট্রেট, তাহলে সিলিকনের জন্য 0.7 ভোল্ট হচ্ছে আমার লিমিট, তাহলে ভিটি এটা হচ্ছে 0.7 ভোল্ট, তাহলে ভিজিএস হইতে হবে এর চেয়ে বেশি। তাহলে দেখো, আমি যখন ভিজিএস 1 ভোল্ট দিলাম, তখন আমার কারেন্টটা অল্প পরিমাণ বাড়ছে, চ্যানেলটা অল্প পরিমাণ তৈরি হয়েছে। এখন যদি আমি ভিজিএস আরো বাড়াই, তাহলে চ্যানেলটা আরো স্ট্রং হবে, কারেন্ট আরো বাড়বে। ভিজিএস আরো বাড়াইলে চ্যানেল আরো স্ট্রং হবে, কারেন্ট আরো বাড়বে। ভিজিএস আরো বাড়াইলে চ্যানেল আরো স্ট্রং হবে, কারেন্ট আরো বাড়বে। কিন্তু আমরা জানি এই আইডিএস কারেন্টটা ইনফিনিটি পর্যন্ত বাড়তে পারবে না, এটার একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কিসের উপর? সেটা হবে পিঞ্চ অফ ভোল্টেজের উপর। তাহলে এইখানের যে পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে সব পিঞ্চ অফ ভোল্টেজ। এই ভোল্টেজটা দিয়ে দেওয়ার পরে আমার কারেন্ট আর বাড়বে না, সে হচ্ছে কনস্ট্যান্ট একটা কারেন্টে পরিণত হবে, কনস্ট্যান্ট কারেন্টে পরিণত হবে। তাহলে আমি এখানে যদি 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট লাগে, তাহলে আমার ভিজিএস দিতে হবে +3 ভোল্ট, এবং সেই অনুযায়ী আমার ভিডিএস টাকে সেট করতে হবে। কিভাবে সেট করব এটার একটা এক্সাম্পল এইখানে ইকুয়েশনের সাহায্যে দিয়ে দেওয়া আছে। খেয়াল করো, এখানে টোটাল 3টা শর্তের কথা বলা আছে। প্রতিটা শর্তেই একটা জিনিস কমন, একটা হচ্ছে লিনিয়ার রিজিয়ন, একটা হচ্ছে নিয়ার অ্যাবাউট স্যাচুরেশন, আর একটা হচ্ছে আফটার স্যাচুরেশন। তাহলে প্রত্যেকটা কেসে একটা জিনিস কমন, সেটা হচ্ছে গেট ভোল্টেজটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি হইতে হবে। গেটে যে ভোল্টেজটা দিব সেটা অবশ্যই থ্রেশহোল্ডের চেয়ে বেশি হবে, আর নাইলে মসফেটটা অন হবে না। বুঝছো? প্রথমে তো এটাকে অন করতে হবে, তারপরে না কারেন্টের ফ্লোটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে অন করার শর্ত কি? যদি গেট ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হয় তাহলে সেটা অন হবে। অন হওয়ার পরে আমাকে লক্ষ্য করতে হবে যে এই ড্রেইনের ভোল্টেজটা এই দুইটার ডিফারেন্সের চেয়ে কি কম আছে, নাকি এই দুইটার সমান আছে, নাকি এই দুইটার বেশি আছে। এই শর্তটা এখন কম্পেয়ার করে দেখতে হবে। তাহলে তুমি ভিজি একটা ভোল্টেজ ধরে নাও, ধরো 3 ভোল্ট, ভিটি ধরো 0.7 ভোল্ট। তাহলে ভিডি যেটা অ্যাপ্লাই করবে সেটা যদি 1 ভোল্ট হয়, তাহলে এই দুইটার ডিফারেন্সের চেয়ে কম, তাহলে তুমি লিনিয়ার রিজনে থাকবা। এখন যদি তুমি ভিডি আর এই দুইটার ডিফারেন্স সমান সমান রাখো, তার মানে তুমি পিঞ্চ অফের কাছাকাছি চলে গেছো, স্যাচুরেশন হবে হবে। আর যখন তুমি এই ডিফারেন্সটাকে এই দুইটার চেয়ে বেশি দিবা, তার মানে তুমি স্ট্রং স্যাচুরেশন পর্যায়ে চলে গেছো, তার মানে কারেন্ট আর বাড়বে না।
তার মানে গেটে ভোল্টেজ দিয়ে তুমি টোটাল কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবা। এইখানকার ম্যাক্সিমাম কারেন্ট অথবা চাইলে তুমি মিনিমাম কারেন্ট, যেটাই তোমার প্রয়োজন সেই অনুযায়ী তুমি মসফেটটাকে অপারেশন করতে পারবা। আচ্ছা, এখন এই ঘটনাটা কেন ঘটতেছে খেয়াল করো। যখন আমি এই মসফেটটা নিছি, এটা ছিল পি টাইপ, আর এটা ছিল এন রিজিয়ন, এটা ছিল এন রিজিয়ন। তাহলে এই এন আর পি মিলে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে, এই এন এর সাথে এই পি মিলে আরেকটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে। তো নর্মাল অপারেটিং কন্ডিশনে চ্যানেলটা হচ্ছে ফুললি কাজ করতেছে, এই জন্য আমরা আস্তে আস্তে এই যে কারেন্ট ফ্লোটাকে বাড়াইতে পারতেছি। এটার নাম হচ্ছে লিনিয়ার রিজন। এই ছবির এই অংশটা হচ্ছে লিনিয়ার, এই পয়েন্ট গুলা হচ্ছে স্যাচুরেশন, আর এর পরে হচ্ছে আফটার স্যাচুরেশন। তিনটা সিচুয়েশন, একটা হচ্ছে লিনিয়ার সিচুয়েশন যেখানে কারেন্ট বাড়তেছে, একটা হচ্ছে নিয়ার অ্যাবাউট স্যাচুরেশন, আর একটা হচ্ছে আফটার স্যাচুরেশন। তাহলে এই ছবিটা হচ্ছে লিনিয়ার রিজনের জন্য, এটা হচ্ছে এলএনআর, এটা হচ্ছে এলএনআর, এইটা হচ্ছে নিয়ার অ্যাবাউট স্যাচুরেশন, আর এই সি ছবিটা হচ্ছে আফটার স্যাচুরেশন ইজ ডান, আফটার স্যাচুরেশন। তাহলে দেখো, যখন আমরা লিনিয়ার রিজনে আসি তখন আমাদের চ্যানেলটা একদম এক্স্যাক্টলি কাজ করতেছে, কোনো সমস্যা নাই। আমরা এখানে ভিজি ভোল্টেজ দিব, ভিজি হইতে হবে ভিটি এর চেয়ে বেশি, এবং এখানে আমরা ভিডি ভোল্টেজ দিব। এইটা হইতে পারে এই দুইটার ডিফারেন্সের চেয়ে কম, হইতে পারে এই দুইটার ডিফারেন্সের সমান, হইতে পারে এই দুইটার ডিফারেন্সের চেয়ে বেশি। তাহলে এই ভিডি ভোল্টেজটাকে তো আমি কন্ট্রোল করব, তাহলে সেই অনুযায়ী আমার এখানে চ্যানেল হয় থাকবে, না হয় চ্যানেলটা ন্যারো হয়ে যাবে, তাহলে ডিপ্লেশন রিজিয়ন বড় হইতে থাকবে, অথবা চ্যানেলটা আরো ন্যারো হয়ে যাবে এবং ডিপ্লেশন রিজিয়নটা আরো বেশি বেড়ে যাবে। এবং ডিপ্লেশন রিজিয়ন যত বেশি বাড়বে চ্যানেলের উইডথ তত কমবে, রেজিস্টিভিটি বাড়বে, রেজিস্টিভিটি বাড়লে কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো এই তিনটা শর্ত? জি স্যার। তাহলে এই তিনটা শর্ত অনুযায়ী তোমাকে হচ্ছে এইখানকার এই ভোল্টেজ গুলা এবং এই কারেন্টের ফ্লোটাকে তুমি কন্ট্রোল করতে পারতেছো। তো তোমরা এই তিনটা শর্ত একটু দেখে নিবা। এবং লিনিয়ার রিজনের ক্ষেত্রে চ্যানেলটা এক্স্যাক্টলি থাকবে, তারপর আস্তে আস্তে কমবে, তারপর আরো বেশি কমবে। এইটা একটু শিখো। প্রথম ছবিটা ইগনোর করতে পারো, কারণ এই ছবিটা আমাদের স্ট্রাকচারটা অত বেশি জরুরি না, আমরা হচ্ছে কারেন্ট কন্ডাকশন নিয়ে বেশি চিন্তিত। আচ্ছা, এরপরে আমাদের আজকের ক্লাসের সেকেন্ড যে টপিকটা, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা টপিক, এবং তোমরা যদি এটা একটু মানে জিনিসটা যদি একটু ধরতে পারো, তাহলে এখানে যে ছবিগুলো আছে এগুলো খুব ইজিলি ড্র করতে পারবা। আইডিয়াল মস ক্যাপাসিটর বলা হয় এটাকে, এবং এখানে চারটা শর্ত আছে। আমি তোমাদেরকে আগে একটু এগুলোর সাথে পরিচয় করাই দিই। একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থা, একটা হচ্ছে নেগেটিভ গেট ভোল্টেজ, একটা হচ্ছে পজিটিভ গেট ভোল্টেজ, এবং একটা হচ্ছে আরো বেশি পজিটিভ ভোল্টেজ। চারটা শর্ত। তাহলে ইকুইলিব্রিয়াম অবস্থায় আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ হবে 0, নেগেটিভ ভোল্টেজ যখন অ্যাপ্লাই করব তখন ভি লেস দেন 0, পজিটিভ ভোল্টেজ যখন দিব তখন ভি গ্রেটার দেন 0, এবং আরো বেশি পজিটিভ যখন দিব তখন হচ্ছে ভি গ্রেটার দেন মানে লার্জার দেন 0। তাহলে এই চারটা শর্ত অনুযায়ী আমরা মসফেটের ক্যাপাসিটর ক্যারেক্টারিস্টিক্সটাকে ছবি দিয়ে প্রকাশ করব। প্রকাশ করার জন্য আমাদের শুরুতে কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হবে। সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে ওয়ার্ক ফাংশন অফ মেটাল এবং সেমিকন্ডাক্টর হইতে হবে অলওয়েজ ইকুয়াল। এটা হচ্ছে অলওয়েজ ইকুয়াল। তাইলে ওয়ার্ক ফাংশনের ডেফিনিশন হচ্ছে, আমি যদি কোনো একটা মেটালের ফার্মি লেভেল থেকে অথবা কোনো একটা সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেল থেকে একটা ইলেকট্রনকে ভ্যাকুয়াম লেভেলে নিয়ে যাই, ভ্যাকুয়াম লেভেলে নিয়ে যাই, তাহলে আমাকে যতটুকু পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে হবে সেটার নাম হচ্ছে ওয়ার্ক ফাংশন, যেটাকে আমরা ফাই এম অথবা ফাই এস দ্বারা প্রকাশ করি। খেয়াল করো, এই যে ফাই এম মানে হচ্ছে ওয়ার্ক ফাংশন ফর মেটাল, ফাই এস মানে হচ্ছে ওয়ার্ক ফাংশন ফর সেমিকন্ডাক্টর, এবং ভ্যাকুয়াম লেভেল মানে হচ্ছে এনার্জি দিলে ইলেকট্রন যেখানে মানে বন্ড ব্রেক হয়ে ফ্রি হয়ে যায়, বন্ডিংটা ব্রেক হয়ে ফ্রি হয়ে যায়। তাহলে ওয়ার্ক ফাংশন ফর মেটাল ফাই এম ইজ ইকুয়াল টু ফাই এস, ফাই এম ইজ ইকুয়াল টু ফাই এস, এটাকে আমাদের বজায় রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে, এইখানের যে অক্সাইড লেয়ারটা থাকবে, ছবিটা যদি একটু দেখো, এক পাশে থাকবে মেটালিক পার্ট, এক পাশে থাকবে অক্সাইড রিজিয়ন, আর এক পাশে থাকবে সেমিকন্ডাক্টর রিজিয়ন। এখন এই মেটালটা যে কোনো মেটালই হইতে পারে, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, টাংস্টেন, যে সব মেটাল আর কি সচরাচর ইউজ হয়, গোল্ডও হইতে পারে। অক্সাইড লেভেলটা হচ্ছে এই দুটার মাঝখানে, এটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, এবং তোমরা জানো যে ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে রেজিস্টিভিটি অনেক হাই হয়, এবং এখানে কোনো চার্জ জমা হইতে পারে না, এটা হবে চার্জ নাই, মানে এখানে কোনো চার্জই থাকতে পারবে না। আবার সেমিকন্ডাক্টরটা এন টাইপও হইতে পারে, পি টাইপও হইতে পারে, এটা আমার ইচ্ছা। তাহলে এখানে মেটালে চার্জ থাকবে,
সেমিকন্ডাক্টরে চার্জ থাকবে কিন্তু অক্সাইডের মধ্যে কোনো চার্জ থাকতে পারবে না। এটাই এখানে বলা হয়েছে, দেখো যে আইডিয়াল ইনসুলেশন অথবা সিলিকন ডাইঅক্সাইড যেখানে কোনো ট্র্যাপিং চার্জ নাই এবং এটার মধ্যে ইন্টারফেসেই হোক বা ভিতরেই হোক কোথাও কোনো চার্জ জমা হইতে পারবে না, এবং এই কারণে এখানে কোনো চার্জের ট্রান্সপোর্ট হইতে পারবে না। তার মানে এটা রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট পরিমাণ রেজিস্ট্যান্স, চার্জ ট্রান্সপোর্টও হবে না এবং কোনো চার্জ জমাও হইতে পারবে না এর ভিতরে। আর আরেকটা যেটা শর্ত আমাদের মানতে হবে সেটা হচ্ছে ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশন। এটা আমরা ছবি না দেখলে বুঝবো না। এই যে এখানে যে ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশনটা আছে এটাকে আমাদের বজায় রাখতে হবে। কিভাবে আমরা ছবি থেকে আস্তে আস্তে এক্সপ্লেন করবো। তাহলে দেখো ভ্যাকুয়াম লেভেলটা হচ্ছে মানে এমন একটা জায়গা যেই জায়গায় ইলেকট্রনটা পৌঁছাইলে সে হচ্ছে তার যে কোভ্যালেন্ট বন্ড থাকে সেই বন্ডিং গুলা ভেঙে যায়। ওয়ার্ক ফাংশন হচ্ছে একটা এনার্জি দিতে হবে, মেটালের জন্য সেমিকন্ডাক্টরের জন্য আলাদা একটা এনার্জি দিতে হবে। আর ইলেকট্রন এফিনিটির সংজ্ঞা হচ্ছে আমি যদি কন্ডাকশন রিজিয়ন থেকে বা ইসি রিজিয়ন থেকে একটা ইলেকট্রনকে ফ্রি করে ভ্যাকুয়াম লেভেলে নিয়ে যাই সেটা। তো এটা ওয়ার্ক ফাংশনের তুলনায় ভ্যালুটা একটু কম হয়। এটা যেহেতু কাই, এই কাই এর ভ্যালুটা ওয়ার্ক ফাংশনের তুলনায় একটু কম হয়, ওয়ার্ক ফাংশনটা একটু বেশি হয় আর কাই ভ্যালুটা একটু কম হয়, কারণ এটা ইসি লেভেল থেকে ট্রান্সফার করতেছি আর ওয়ার্ক ফাংশনটা হচ্ছে ফার্মি লেভেল থেকে ট্রান্সফার করতেছি। আর আরেকটা লেভেল এটা তো তোমাদের পরিচিত, সেটা হচ্ছে কি আমরা যখন ইন্ট্রিনজিক অবস্থায় সেমিকন্ডাক্টরটাকে কাজ করাই তখন ইন্ট্রিনজিক অবস্থায় ফার্মি লেভেল এবং ইআই লেভেল দুইটা কি হবে বলো? ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ফার্মি লেভেল এবং ইআই লেভেল দুইটা কি সমান। সমান, এই দুইটা হচ্ছে সমান। তাহলে ম্যাটেরিয়ালটা যদি ইন্ট্রিনজিক থেকে এন এর দিকে যায় তাহলে ফার্মি লেভেল উপরে উঠে, তাই না? আর জি স্যার। ম্যাটেরিয়ালটা যদি ইন্ট্রিনজিক থেকে নিচে নামে তাহলে ফার্মি লেভেল নিচে নামে, পি টাইপ হইলে। আচ্ছা গেল, এগুলো আমাদের জানা হইলো। এখন আমরা অ্যাকচুয়াল ছবিটাতে চলে আসি। দিস ইজ কল্ড অ্যান আইডিয়াল মস ক্যাপাসিটর। কেন আইডিয়াল? কারণ এখানে আমরা এই শর্তগুলো আরোপ করছি। তারপরে লাস্টের দিকের একটা লেকচারে আমরা রিয়েল মস ক্যাপাসিটর দেখব, আইডিয়াল কথাটাকে কেটে দিব। রিয়েল মসের ক্ষেত্রে আমরা দেখবো এই তিনটা শর্তের একটাও মানবে না। রিয়েল মসের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশন ডিফারেন্ট হবে, অক্সাইড রিজনের ভিতরও চার্জ জমা হবে এবং ফ্ল্যাট ব্যান্ড কন্ডিশনও থাকবে না, এগুলো আমরা দেখবো। তাহলে আইডিয়ালে আসি, যেহেতু কাজ সহজ। আইডিয়ালের ক্ষেত্রে খেয়াল করো ইকুইলিব্রিয়াম অবস্থায় তাহলে ভোল্টেজ অ্যাপ্লাইড ইজ ইকুয়াল টু জিরো। প্রথম শর্তটা ইকুইলিব্রিয়াম শর্ত, ভোল্টেজ অ্যাপ্লাইড ইজ ইকুয়াল টু জিরো। তারপরে মেটালের ফার্মি লেভেল থেকে আমরা ওয়ার্ক ফাংশন অনুযায়ী, এটা হচ্ছে আমাদের ভ্যাকুয়াম লেভেল, এটা একটু নোট করে রাখো, এটা হচ্ছে আমাদের ইভ্যাক। এখানে হচ্ছে আমরা ইলেকট্রনকে পৌঁছানোর চেষ্টা করতেছি এবং এই ইভ্যাকটা অনেক উপরে হয়। এই জন্য দেখো এখানে দুইটা জিগজ্যাগ দিয়ে বুঝাইছে যে এই লেভেলটা বেসিক্যালি আরো উপরে হওয়ার কথা, আমরা এটাকে সংক্ষেপে দেখাইছি। এই জিগজ্যাগ দেওয়ার অর্থ হচ্ছে যে এটাকে বড় করা যায় না, জিগজ্যাগকে বড় করা যাবে না চাইলে, জি স্যার যাবো। এই জন্য এটাকে এইভাবে দেখায়। মানে এটা দেখে আর কি নার্ভাস হওয়ার কিছু না, এটা জাস্ট বোঝাচ্ছে যে ভ্যাকুয়াম লেভেলটা বেসিক্যালি আরো দূরে হয়, আমরা এটাকে আর কি ছবি আঁকার সুবিধার্থে ছোট করে দেখাচ্ছি। তাহলে খেয়াল করো ফাই এম আর ফাই এস দুইটা সেম সেম আছে কিনা দেখো তো। এই ফার্মি লেভেল আর এই ফার্মি লেভেল সেম পজিশনে আছে, তার মানে ফাই এম মেটাল ওয়ার্ক ফাংশন, ফাই এস সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশন, এই দুটো সমান সমান, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা এখন বলো যে এখানে যে সেমিকন্ডাক্টরটা আমরা নিছি এটা কি এন নাকি পি? স্যার পি। পি, এটা হচ্ছে পি টাইপ। গুড, চাইলে এম দিয়েও করা যাইতো কিন্তু এইখানে আর কি আমরা এক্সাম্পলটা নিছি পি এর জন্য। তো যেহেতু এটা পি এর জন্য নিছি সেহেতু স্বাভাবিকভাবেই ভ্যাকুয়াম ভ্যালেন্স লেভেল, খেয়াল করো ভ্যালেন্স লেভেল, তারপরে হচ্ছে ফার্মি লেভেল, তারপরে হচ্ছে মিড লেভেল, তারপরে হচ্ছে কন্ডাকশন লেভেল, যেটা নর্মাল পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হওয়ার কথা। এবং এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা এনার্জি লেভেল ফ্ল্যাট অবস্থায় আছে, কোথাও কোনো বেন্ডিং দেখতেছো? না স্যার। এখানে কোথাও কোনো বেন্ডিং কিন্তু হবে না, এটা সবগুলাই ফ্ল্যাট অবস্থায় থাকবে। আচ্ছা এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এই জিনিসটা আমাদের আজকের লেকচারে যদিও খুব প্রয়োজন নাই, কিন্তু নেক্সট ক্লাসে যখন আমরা প্রমাণটা শিখবো তখন এটা লাগবে। এইটার একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ফাই এফ মানে হচ্ছে আমি নর্মাল ইআই থেকে আমার ফার্মি লেভেলটাকে কত দূরে রাখতেছি সেই মেজারমেন্টটা খেয়াল করো। এখানে ফাই এফ মানে হচ্ছে নর্মাল ইন্ট্রিনজিক লেভেল থেকে আমার সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেলটা কত দূরে আছে। তাইলে খেয়াল করে দেখো তো, যদি এই দুইটার মধ্যে ডিফারেন্স জিরো হয় তাহলে আমি বলতে পারি না যে ম্যাটেরিয়ালটা ইন্ট্রিনজিক। লক্ষ্য করে জি দেখো স্যার। তো। আচ্ছা তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স জিরো হইলে ম্যাটেরিয়ালটা পিওর অবস্থায় আছে। আর আরেকটা জিনিস খেয়াল করো তো, যদি আমি এই পি সেমিকন্ডাক্টরটাকে ডোপিং বাড়াই তাহলে ফার্মি লেভেলটা আস্তে আস্তে কোন দিকে নামবে? ডোপিং বাড়াইলে আরো ব্যালেন্স ব্যান্ডের দিকে। আরো নিচের দিকে নামবে। সেই ক্ষেত্রে এই গ্যাপটা বাড়তেছে না কমতেছে?
বাড়তেছে বাড়তেছে। তাইলে আমি যদি দেখি কোথাও 5F বেড়ে যাচ্ছে, তাইলে ডোপিং এর পরিমাণ কি হচ্ছে? বাড়তেছে বাড়তেছে, গুড। আর যদি 5F কমে যায়, তার মানে এখানে যদি চলে আসে ফার্মি লেভেল, তাহলে তো 5F কমে গেল, তাহলে সেই ক্ষেত্রে ডোপিং কি হলো? কমে গেল কমে গেল। কমে গেল। তাহলে এই কনসেপ্টটা একটু মনে রাখবে, এটা আমাদের নেক্সট ক্লাসে একটু কাজে লাগবে। যে 5F কি, 5F যদি 0 থাকে, জাস্ট ইমাজিন 5F 0, তার মানে ম্যাটেরিয়ালটা পিওর। আর 5F যদি অনেক বেশি হয়, তাহলে ম্যাটেরিয়ালটা অনেক বেশি পি অথবা অনেক বেশি এন। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা পরের ছবিতে চলে যাচ্ছি। এই ছবিটাতে খেয়াল করো, এখন আমরা একটা নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করব। আমাদের যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এই হচ্ছে আমাদের মেটাল, এই হচ্ছে আমাদের অক্সাইড, এই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর, এর মধ্যে আমরা একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব। এই নেগেটিভ ভোল্টেজটা দেওয়ার সময় আমরা এইভাবে দিব যে মেটালের দিকে দিব হচ্ছে নেগেটিভ, আর সেমিকন্ডাক্টরের দিকে দিব হচ্ছে পজিটিভ। মেটালের দিকে দিব হচ্ছে নেগেটিভটা, আর সেমিকন্ডাক্টরের দিকে দিব হচ্ছে পজিটিভটা। তাহলে এখন খেয়াল করো, যখন আমি মেটালের দিকে নেগেটিভ পটেনশিয়ালটা দিচ্ছি, তখন মেটালের ফার্মি লেভেলের যে পূর্বের অবস্থান ছিল, একটু লক্ষ্য করো, মেটালের ফার্মি লেভেলের যে পূর্বের অবস্থান ছিল, এটা ছিল তার প্রথম অবস্থান। এখন কি সে তার চেয়ে উপরে উঠে গেছে না? জি জি স্যার। স্যার উপরে উঠে গেছে। এটার কারণ হচ্ছে, যখন তুমি এখানে নেগেটিভ ভোল্টেজ দিতেছ, তখন এইখানে মাইনাস চার্জ গুলা বেশি পরিমাণে আসবে, এইখানে মাইনাস চার্জ গুলা বেশি পরিমাণে আসবে, এবং এই মাইনাস চার্জ গুলা মেটালের ফার্মি লেভেলকে উপরে তুলে দিবে। তাই তো হওয়া উচিত, কারণ কোথাও যদি নেগেটিভ চার্জ বেশি আসে, তাহলে ফার্মি লেভেল উপরে চলে যায়, কোথাও যদি পজিটিভ চার্জ বেশি আসে, তাহলে ফার্মি লেভেল নিচে নেমে যায়। তাহলে এখানে ফার্মি লেভেলটা উপরে উঠে যাবে। কতটুকু উপরে উঠবে খেয়াল করো তো, কতটুকু উপরে উঠবে? স্যার ভোল্টেজের উপর ডিপেন্ড করে। ভোল্টেজের উপর, কতটুকু ভোল্টেজ আমি অ্যাপ্লাই করব তার উপর। তাহলে এইখানে এই যে পজিটিভ চার্জ, সরি, এখানে এই যে নেগেটিভ চার্জ গুলো আসলো, তাহলে এই নেগেটিভ চার্জ গুলো কোথাও না কোথাও থেকে তো আসতেছে, তাই না? জি স্যার। জি স্যার আচ্ছা, বেসিক্যালি তারা এইখান থেকে সরছে। এই জায়গায় যেই নেগেটিভ চার্জ গুলো মাইনরিটি ক্যারিয়ার ছিল, সেগুলো ওদিকে চলে যাওয়ার কারণে এইখানে এখন পজিটিভ চার্জের সংখ্যা বরং আগের চেয়ে আরো বেড়ে যাবে। তাহলে এই জায়গাটা তো এমনি পি টাইপ, এই জায়গাটা এমনি পি টাইপ, এখানে যদি আরো বেশি পজিটিভ চার্জ আসে, তাইলে এইটার যে ফার্মি লেভেল আর এইটার যে এই ভ্যালেন্স ব্যান্ড এনার্জি, দুইটা এখন মিলে যাবে না? দেখো তো, জি স্যার। জি দুইটা স্যার দুইটা এখন কন্টাক্ট ফর্ম করে ফেলছে। তার মানে এখানে একুমুলেশন অফ মেজরিটি ক্যারিয়ার হয়েছে। সবসময় মনে রাখবে, এখানে যে নামগুলো দেওয়া হয়, যেমন ইকুইলিব্রিয়াম মানে কি, এইখানকার মেজরিটি ইলেকট্রন এইখানকার মেজরিটি হোল দুইটা সমান সমান। আর একুমুলেশন মানে কি, একুমুলেশন মানে হচ্ছে এই সাইডে মেজরিটি হোলের একুমুলেশন হয়েছে। মেজরিটি চার্জ ক্যারিয়ারের একুমুলেশন মানে একটা ছোট জায়গায় অনেক বেশি পরিমাণে কোনো কিছু একত্র করা, এটাকে বলে একুমুলেশন। তাহলে এখানে পজিটিভ চার্জের একুমুলেশন হয়েছে, এবং এই কারণে লক্ষ্য করো ফার্মি লেভেলটা আস্তে আস্তে ভ্যালেন্স ব্যান্ডকে টেনে নিজের দিকে নিয়ে নিছে। এবং যেহেতু ভ্যালেন্স ব্যান্ড পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই এটাও ব্যান্ড হইতে হবে এবং এটাও ব্যান্ড হইতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন বলো তো, এই ফিগারে, এই 12 নম্বর ফিগারে বেন্ডিংটা কয় জায়গায় আছে? বেন্ডিংটা টোটাল দুই জায়গায় আছে। তিনও বলা যাচ্ছে, দুই জায়গায় বলো। একটা হচ্ছে এই বেন্ডিংটা, খেয়াল করো, এই বেন্ডিংটা যেটা হচ্ছে অক্সাইড রিজিয়নের মধ্যে, মানে মেটাল টু অক্সাইড এবং অক্সাইড টু সেমিকন্ডাক্টরের মধ্যে বেন্ডিংটা হয়েছে। আরেকটা হচ্ছে সেমিকন্ডাক্টরের জন্য বেন্ডিং হয়েছে। তাইলে এখন লক্ষ্য করো যে এই বেন্ডিংটা কেন হইলো, এই বেন্ডিংটা কেন হইলো, একটু মনোযোগ দাও, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার। সেটা হচ্ছে, আমাদের শর্ত ছিল যে ফাই এম সমান সমান ফাই এস হইতে হবে, তাই না? এটা আমাদের শর্ত ছিল। এখন খেয়াল করে দেখো তো, এই জায়গায় ফাই এম সমান ফাই এস, এতে কোনো সন্দেহ নাই। এখন যদি এই পজিশনটা 5 ঘর উপরে উঠে, ধরো এটা 5 ঘর উপরে উঠে গেল +5, তাইলে এইখান থেকে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এখন আমার 5 ঘর নামাইতে হবে না? দেখো তো, জি স্যার। এটা যদি 5 ঘর উপরে উঠে, সেই অনুযায়ী তো আর আমার এটা চেঞ্জ হয় নাই, তাই না? তাহলে এটাকে যদি 5 ঘর উপরে তুলতে হয়, তাহলে আমাকে এই বেন্ডিংটা করতে হবে -5, যাতে এটা 5 ঘর নিচে নেমে যায়। খেয়াল করে দেখো তো, তাই করছি না আমরা? এটাকে যে উপরে তুলছি, সেই অনুযায়ী কতটুকু উপরে উঠছে সেই অনুযায়ী এই বেন্ডিংটা হয়েছে। দেখো তো, এটা বোঝা যায় নাকি? জি স্যার। ওকে, তাহলে এই বেন্ডিংটা হয়ে গেল। এখন এই বেন্ডিংটার সাথে দেখো, এই গ্যাপটা, এই যে গ্যাপটা,
আর এইখানকার এই যে গ্যাপটা, এই দুইটা গ্যাপ এখন সমান সমান, এই দুইটা গ্যাপ এখন সমান সমান। এইখানকার এই পয়েন্ট থেকে এইখানকার এই গ্যাপ ফার্মি লেভেল, এবং এইখানকার এই পয়েন্ট থেকে এইখানকার এই গ্যাপ ফার্মি, দুইটা সমান সমান। তার মানে এই শর্তটা প্রযোজ্য হইলো, এই শর্তটা প্রযোজ্য হইলো। আর এই সাইডে কেন বেন্ডিং হয়েছে? এই সাইডে বেন্ডিং হওয়ার কারণ হলো এটা ছিল পি টাইপ মেটেরিয়াল, এখন আরো বেশি এক্সেস হোল এখানে আসছে। এক্সেস হোল আসার কারণে এই ব্যালেন্স ব্যান্ডটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, ইআই লেভেলটাও তার সাথে মিল রেখে উপরে উঠে গেছে, ইসি লেভেলটাও আস্তে আস্তে উপরে উঠে গেছে, যাতে করে এই বেশি পরিমাণে হোল গুলাকে আমি এখানে দেখাইতে পারি। এই যে ফার্মি লেভেল এবং ব্যালেন্স লেভেল সমান সমান পজিশনে চলে আসবে। বুঝতে পারছো এই জিনিসটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা ফিগার সি তে যাব। এইখানে যে ঘটনাটা ঘটছে এক্সাক্ট অপোজিট ঘটনা ঘটবে ফিগার সি তে। কিভাবে দেখো, এই যে খেয়াল করো, এখানে জাস্ট এক্সাক্ট অপোজিট ঘটনাটা ঘটবে। এইখানে হচ্ছে আমি ভি ইজ গ্রেটার দেন 0 অ্যাপ্লাই করতেছি, তার মানে হচ্ছে এই সাইডে আমি দিব হচ্ছে মেটালের দিকে আমি দিব পজিটিভ, এবং সেমিকন্ডাক্টরের দিকে আমি দিব হচ্ছে নেগেটিভ, এবং প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে। আগের ছবিতেও তাই, এই পাশে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করতেছিল। এখন ইলেকট্রিক ফিল্ডটার কাজ হবে আমাকে আরো বেশি পজিটিভ চার্জ এখানে টেনে নিয়ে আসা, আর এখানে আরো বেশি নেগেটিভ চার্জকে ট্রান্সফার করা। এখানেও তাই, ইলেকট্রিক ফিল্ডের কাজ হবে তোমার নেগেটিভ চার্জকে এই ডিরেকশন বরাবর নেগেটিভ চার্জ ট্রান্সফার করবে, উল্টা ডিরেকশন বরাবর হোলকে একুমুলেট করবে। আচ্ছা, তাহলে দেখো কিভাবে ঘটবে। আমি যখন এইখানে ভি গ্রেটার দেন 0 দিচ্ছি, তখন এই লেভেলটা আগে যেখানে ছিল সেইখান থেকে বরং এখন নিচে নেমে গেছে। খেয়াল করে দেখো, এটা কিন্তু নিচে নেমে গেছে। কেন? কারণ তুমি যখন এইখানে এই মাইনাস চার্জ জমা করছো তখন এটার এনার্জি বাড়ছে, ফার্মি লেভেল উপরে উঠছে। কিন্তু তুমি যদি এখন এখানে প্লাস দাও তাহলে তো এখানে পজিটিভ অ্যাড হবে, তাই না? এই জায়গায় এখন পজিটিভ অ্যাড হবে, তাহলে পজিটিভ অ্যাড হলে ফার্মি লেভেল উপরে যায় না নিচে যায়? নিচে নিচে যায়। যায় নিচে যায়। তাহলে এখন মেটালের ফার্মি লেভেলটা নিচে নেমে গেছে, তাহলে এই অনুযায়ী নিচে নেমে গেছে। তাহলে এটাকে যদি নিচে নামতে হয় তাহলে এই বেন্ডিংটা এখন নিচের দিকে হবে না? দেখো তো, এই যে এরকম নিচের দিকে হবে না বেন্ডিংটা? জি স্যার। বেন্ডিংটা নিচের দিকে হবে। আর এইখানে যে তুমি এত পজিটিভ চার্জ আনতেছো এগুলো পাচ্ছ কোথা থেকে? এই সাইড থেকে না? পি টাইপ থেকে না? জি জি স্যার। স্যার। তাহলে পি টাইপ থেকে যখন তুমি পজিটিভকে ঠেলে সরাই দিতেছো তখন এখানে ডিপ্লেশন হচ্ছে পি এর, কিন্তু সাথে সাথে এখানে আবার একটা চার্জ এড হচ্ছে, সেটা কি? ইলেকট্রন। ইলেকট্রন। গুড, এটা হচ্ছে ইলেকট্রন। কারণ কোনো জায়গা থেকে হোল চলে যাওয়া মানে সেখানে ইলেকট্রন আসবে, আর কোনো জায়গা থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে সেখানে হোল আসবে। এটা তো একদম বেসিক কনসেপ্ট। তাহলে এখন খেয়াল করো, দুইটা ঘটনা এখানে ঘটবে। এইখানেও আমাদের বেন্ডিংটাকে দেখাইতে হবে, এই বেন্ডিংটা দেখাইতে হবে। যেহেতু এটা নিচে নেমে গেছে এই জন্য এই বেন্ডিংটাও নিচে নেমে গেছে। এই যে বেন্ডিংটা ছিল আসলে এরকম, বেন্ডিংটা ছিল এরকম, এটাকে এখন আমরা নিচে নামাই দিছি, এই ফ্ল্যাট থেকে এটাকে নিচে নামাই দিছি। আর এই সাইডটা যদি লক্ষ্য করো, এখন খেয়াল করো, এই যে একটা ছোট এরিয়াটা আছে, এই ছোট এরিয়ার মধ্যে এখন কি প্লাস ডমিনেট করতেছে নাকি মাইনাস ডমিনেট করতেছে? মাইনাস ডমিনেট করতে। তাইলে ফার্মি লেভেলটা ভ্যালেন্স থেকে দূরে সরে যাবে না কাছে আসবে? দূরে সরে দূরে যাবে। সরে দূরে যাবে। সরে যাবে। দেখো দেখো তো তাই ঘটছে না? এইখানে দূরে সরে গেছে না? তার মানে জি স্যার। দেখো, এই ইভিটা এই পর্যন্ত থেকে নিচে নেমে গেছে, ইআইটা এই পর্যন্ত এসে নিচে নেমে গেছে, ইসিটা এই পর্যন্ত এসে নিচে নেমে গেছে। তার মানে এখানে নেগেটিভ হয়েছে, এখানে হয়েছে জিনিসটা নেগেটিভ। আগে ছিল কিন্তু পজিটিভ, এই যে এতটুকু এসে বাড়ছে, এতটুকু এসে বাড়ছে, এতটুকু এসে বাড়ছে, আর এখন সেটা হবে নেগেটিভ। এতটুকু পর্যন্ত এসে কমে যাবে, এতটুকু পর্যন্ত এসে কমে যাবে, এতটুকু পর্যন্ত এসে কমে যাবে। কিন্তু তুমি যদি শুধু এই জায়গাটার দিকে তাকাও তাহলে তোমার মনে হবে যে না, এখানে কিছু কিছু ইলেকট্রন আসছে এবং কিছু কিছু হোল সেখান থেকে এই পর্যায়ে চলে আসছে। আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, যখন আমি ভি গ্রেটার দেন 0 দিছি। এখন যদি আমি এই পজিটিভ ভোল্টেজের পরিমাণ আরো স্ট্রং করি, আরো বাড়াই, তার মানে মেটালের দিকে আরো বেশি পজিটিভ আর সেমিকন্ডাক্টরের দিকে আরো বেশি নেগেটিভ করি, তাহলে কি হবে দেখো, আগে মেটালে যতটুকু প্লাস চার্জ এড হয়েছিল এখন সেই চার্জের পরিমাণ আরো বেড়ে যাবে। আরো বেড়ে গেলে এইখানকার এই যে বেন্ডিং, দেখো তো এটা আগের চেয়ে আরো বেশি বেন্ডিং না এখন? জি স্যার। এই বেন্ডিংটা আগের চেয়ে আরো বেশি, এইখানে ইলেকট্রিক ফিল্ডের প্রভাব হবে আরো স্ট্রং, এবং এইখানের যে নেগেটিভ চার্জটা এই ইলেকট্রিক ফিল্ডের কারণে চলে আসতেছিল এই চার্জটা আরো বাড়বে না এখন? জি স্যার। এই চার্জটা আরো বাড়বে, এবং সেটা প্রমাণ হয়ে গেছে এই অংশটাই। খেয়াল করে দেখো এখানে কি ঘটতেছে, নেগেটিভ চার্জ যে অনেক বেশি বেড়ে গেছে সেটা এখান থেকে বোঝা যায়। দেখো তো কি ঘটছে, ফার্মি লেভেলটা কোথায় চলে গেছে?
স্যার আরো উপরে উঠে গেছে। আরো উপরে উঠে গেছে, ইন্ট্রিনজিকেরও উপরে উঠে গেছে। তার মানে হচ্ছে খেয়াল করো, ইসি, তারপরে হচ্ছে ইআই, তারপরে হচ্ছে ইভি। এখন যদি ফার্মি লেভেলটা ইআই এর উপরে থাকে, তার মানে দিস ইজ এন টাইপ ম্যাটেরিয়াল, এন টাইপ মেটাল। কিন্তু এটা কন্ট্রাডিক্ট করতেছে কেন? কারণ বেসিক্যালি তো এটা পি, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট লেন্থ পাওয়া গেছে যেখানে সেটা এন এর মতো আচরণ করে, এবং এই জন্য এটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন মানে কি, আমি পি কে ইনভার্টেড করে এন তৈরি করলাম। তার মানে এটা হচ্ছে সেই চ্যানেল রিজিয়নটা, এবং এই চ্যানেল রিজিয়নটা কতটুকু লেন্থ ধরে রাখতে পারে তার নামই হচ্ছে ডিভাইলার। চ্যানেলটা সরি চ্যানেলটা কতটুকু লেন্থ ধরে রাখতে পারে সেটার নামই হচ্ছে ডিভাই লেন্থ। এটা খুবই ক্ষুদ্র, ধরো ন্যানোমিটার রেঞ্জের, কিন্তু এটা জরুরি। কারণ আমি যদি পি সেমিকন্ডাক্টরকে ডিপ্লেশন করে তারপরে ইনভার্সন করে এই চ্যানেল না তৈরি করতে পারি, তাহলে কি আমার মসফেট অন হবে? না স্যার। না স্যার। চ্যানেল না থাকলে তো আমার মসফেট অন হবে না। কিন্তু এই চ্যানেলের লেন্থটা কতটুকু হবে, এটা কি একটু বেশি হবে নাকি এটা একটু কম হবে, সেগুলো আবার কন্ট্রোল করা যাবে। সেগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো। কেন? কারণ এই যে আমি কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি সেই অনুযায়ী চ্যানেলটার স্ট্রং কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে। তাহলে আরেকবার দেখো ছবিগুলো যদি আমরা কম্পেয়ার করি। প্রথম ছবিতে ছিল হচ্ছে ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, সবকিছু ছিল সমান সমান, এবং এইটা ছিল মেটাল যেরকম হওয়ার কথা, এটা ছিল পি টাইপ সেমিকন্ডাক্টর, কোনো পরিবর্তন নাই। যখন আমি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি তখন আমার মেটালের ফার্মি লেভেলটা আরো উপরে উঠে গেছে। আরো উপরে উঠে যাওয়ার কারণে আমার সেমিকন্ডাক্টরটা যেহেতু নিচে ছিল, এই জন্য বেন্ডিংটা দেখো এখানে নিচের দিকে হয়েছে। এই যে বেন্ডিংটা নিচের দিকে হয়েছে, এবং এই পাশে হচ্ছে সব পজিটিভ চার্জ জমা হয়েছে, একুমুলেশন। এই পাশে হচ্ছে সব নেগেটিভ চার্জ জমা হয়েছে। যেহেতু পজিটিভ চার্জ এড হয়েছে এই জন্য ফার্মি লেভেল ব্যালেন্স লেভেল মিলে গেছে, ফার্মি লেভেল ব্যালেন্স লেভেল মিলে গেছে। কিন্তু যখন আমি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি তখন এই সাইড থেকে প্লাস চার্জ এদিকে আসতেছে, এবং এদিকে প্লাস আসার কারণে এটা বরং নিচে নেমে গেছে। এটা নিচে নেমে গেলে এটাকে ঠিক রাখার জন্য বেন্ডিংটা করতে হবে, এবং এই জায়গায় দেখো ফার্মি লেভেলটা এই এই লেভেল থেকে বরঞ্চ দূরে সরে যাবে, দূরে সরে যাবে। আর এইখানে ফার্মি লেভেলটা আরো দূরে সরে যাবে, এবং একটা পর্যায়ে মনে হবে যে সে ইআই লেভেলটাকেও বরং ক্রস করে ফেলছে। তার মানে নেগেটিভ চার্জের আধিক্য আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আচ্ছা, এখন লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই জায়গাগুলাতে নেগেটিভ চার্জের কোনো ইফেক্ট নাই কেন? শুধু আমি এই 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 ট্রান্সফার রিজিয়নে, এই ট্রান্সফার রিজিয়নে শুধু ইফেক্টটা দেখতেছি, কিন্তু দূরবর্তী জায়গায় সেমিকন্ডাক্টরের ভিতরে নেগেটিভ চার্জের কোনো ইফেক্ট কেন নাই বলতো? স্যার রিকম্বিনেশন হয়ে যায় ওখানে। ভেরি গুড, রিকম্বিনেশন হয়ে যায়। কারণ এই নেগেটিভ চার্জগুলা এইখানে সাময়িক সংখ্যায় বেড়ে গেছে। কেন? কারণ এখানকার পজিটিভ গুলা এখানে চলে গেছে। কিন্তু এই নেগেটিভ গুলা যখন ছড়ানো শুরু করবে, এদিকে আসবে, তখন এখানে অসংখ্য পজিটিভ চার্জ আছে, এখানে অসংখ্য পজিটিভ চার্জ আছে, তারা এই নেগেটিভ গুলাকে আস্তে আস্তে জিরো করে ফেলবে। এই জন্য ইনসাইড পি যা ছিল তাই। এই জন্য দেখো ডায়াগ্রাম গুলো যদি আরেকবার দেখো, এই 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 দাগের পর যতটুকু পর্যন্ত হচ্ছে এলডি বা ডিভাই লেন্থ, এই দাগের পর কিন্তু পি পি এর মতোই আছে। দেখছো এখানে হুবহু পি, এইখানেও হুবহু পি এর মতোই আছে, এইখানেও হুবহু পি এর মতোই আছে। কিন্তু এই অক্সাইড আর সেমিকন্ডাক্টরের ভিতরে, এখানে আরো স্পষ্ট বোঝা যায়, এই ছবিটার দিকে তাকাও, অক্সাইড এবং সেমিকন্ডাক্টরের নিকটবর্তী একটা জায়গা, এই জায়গাটাকেই বলা হয় ডিভাই লেন্থ, এবং এই জায়গাটার মধ্যেই নেগেটিভ চার্জের ইম্প্যাক্ট থাকবে। কিন্তু তুমি যখন ভিতরের দিকে চলে যাচ্ছ তখন কিন্তু নেগেটিভ চার্জের কোনো ইম্প্যাক্ট নাই ডিউ টু রিকম্বিনেশন। তাহলে দেখো এই সাইডটা পি এর মতো, এই যে ইসি উপরে, মাঝখানে ইআই, তারপরে ফার্মি লেভেল, তারপরে ইভি। কিন্তু এই রিজিয়নে যেখানে তারা অক্সাইড এবং সেমিকন্ডাক্টর রিজিয়ন, এই রিজিয়নে ইসিটা আস্তে আস্তে কমে গেছে, তারপরে ইআইটা আস্তে আস্তে কমে গেছে, ইভিটাও আস্তে আস্তে কমে গেছে। কেন কমে গেছে? কারণ তারা এখন পি এর বৈশিষ্ট্য হারায় ফেলছে, তারা ইনভার্টেড হয়ে কিসে পরিণত হয়েছে? এন। এন। এবং এই এনটাই হচ্ছে আমার সেই এন চ্যানেলটা যেটা আমরা এখানে দেখে আসছিলাম। এটাই হচ্ছে আমার সেই চ্যানেল। এই এই জায়গাটার মধ্যে আমার যে চ্যানেলটা তৈরি হবে আর এই চ্যানেলটা, এবং এই চ্যানেলটার লেন্থ কতটুকু হবে না হবে সবকিছুই আমরা কন্ট্রোল করে দিতে পারি। তাহলে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, এই ছবিটা থেকে শুরু করব, এবং তারপর এখান থেকে আমরা হচ্ছে এই পটেনশিয়াল, তারপরে টোটাল চার্জ, সেই চার্জের ইন্টিগ্রেশন করে আমরা হচ্ছে লেন্থ অফ এলডি এটা বের করব। ঠিক আছে, তাহলে দেখো তো বোঝা যাচ্ছে নাকি? তোমাদের এই লেকচার থেকে সবগুলো ছবি আঁকা শিখতে হবে, কোনো থিওরি আসবে না, আসলে শুধু ছবি আসবে। ধরো আমি তোমাকে বলে দিলাম
যে এরকম শর্ত দিয়ে দিলাম, সাপোজ যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, সেখানে ভি গ্রেটার দেন 0, তাহলে এইটার কন্ডিশনটা ছবি এঁকে বোঝাও, তাহলে তুমি ডিপ্লেশন আঁকবা। যদি বলে দেওয়া থাকে ভি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন 0, অথবা ধরো বলে দিলাম ভি 5 ভোল্ট, একটা ছবি আঁকো, ভি 10 ভোল্ট একটা ছবি আঁকো, তার মানে 5 ভোল্ট ডিপ্লেশন, 10 ভোল্ট ইনভার্সন। অথবা যদি বলি ভি -5 ভোল্ট, তাহলে বুঝবা একুমুলেশন। আর যদি বলি ভি নাই, তার মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থা। শর্তটা বলে দিব, তুমি সেই শর্ত অনুযায়ী শুধু ছবিটা আঁকবা। এইখানেও তাই, এখানে 3টা শর্ত আছে, হয়তো ভোল্টেজ গুলো উল্লেখ করে দিব, তোমাদেরকে কনফিউজ করার জন্য বলে দিলাম যে ভিজি 3 ভোল্ট, ভিটি 0.7 ভোল্ট, ভিডি 2 ভোল্ট। তাহলে বুঝছো তো কি করতে হবে? তোমাকে যদি জি আমি স্যার। ভোল্টেজ গুলো উল্লেখ করে দিই, তুমি জাস্ট এই শর্ত অনুযায়ী কোন শর্তটা ফলো করে সেটা অনুযায়ী তুমি আইদার পিঞ্চ অফ অথবা নিয়ার পিঞ্চ অফ অথবা লিনিয়ার ছবি আঁকবা। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমাদের আবার ক্লাস হচ্ছে নেক্সট রবিবার ইনশাআল্লাহ।